যে ধর্ণা মঞ্চে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি নাকি কান্নাকাটি করেছি, এটা সম্পূর্ণটাই এরকম মিথ্যে। বেরিয়েছিল, ঠিক। কারণ একটা শ্রেণীর মানুষের স্বভাবই হলো কুৎসা করা, তাদেরকে তো আমরা আটকাতে পারবো না কখনোই। লাল তো প্রতিদ্বন্দ্বী। ধুয়ে মুছে গেছে পশ্চিম বাংলা থেকে। সোনারপুর দক্ষিণ আমার কাছে একটা পরিবার, কারণ 21 সাল থেকে আমি আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছি এবং এটা আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, আমার সেকেন্ড হোম এটা। বিজেপির যে দুটো মূল অভিযোগ, এক হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, আর আরেকটা হচ্ছে নারীদের নিরাপত্তা, এই দুটো ইস্যু নিয়ে তারা বারবার বলছে। এখনো ওয়েস্ট বেঙ্গল একমাত্র রাজ্য যেখানে মেয়েদের নিরাপত্তা আছে, মেয়েদের সুরক্ষা আছে, মেয়েদের সম্মান আছে, আর এখানে মেয়ে এবং ছেলের মধ্যে কোনো বিভেদ নেই। তো আমাদের বিশ্বাস যে রাস্তা নিয়ে যে ইস্যুটা ছিল, রাস্তাঘাটে যে সমস্যা ছিল, একদম সেটা সঠিক সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেভাবে যেই গতিতে কাজ হচ্ছে, যেভাবে দ্রুত কাজ হচ্ছে, কাজ কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় রাস্তা নিয়ে, অন্তত আমি আমার বিধানসভার ক্ষেত্রে বলতে পারি, রাস্তা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মানে সেটা আর ও চিরসখায় আমার চরিত্রটাও ছিল প্রতিবাদী চরিত্র, যেটা আমি মনে প্রাণে খুব চরিত্রটাকে ভালোবাসতাম এবং মানুষও খুব আমাকে ভালোবাসা দিয়েছিল ওই চরিত্রটার জন্য। সাময়িক বিরতি নিতে হবে, কিছু কি করার বলবে নেই। তোমার যারা এটাই বলবো যে ওখান থেকে বিরতি নিলেও আমাকে ভুলে গেলে চলবে না। ভালোবাসা আশীর্বাদটা যেন থাকে, আর বিশেষ করে সোনারপুর দক্ষিণের মানুষ যারা আছেন তারা এখন টিভিতে হয়তো আমায় দেখতে পাবে না, কিন্তু সারাক্ষণ সামনে দেখতে পাবে। নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনার সামনে দেবপ্রিয়। এই মুহূর্তে আমি রাজপুর টাউন অফিস, তৃণমূল টাউন অফিসে বসে রয়েছি এবং আমার পাশে যিনি রয়েছেন তাকে দেখতেই পাচ্ছেন। তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই এবং ইনফ্যাক্ট তার আগে থেকেই নানা রকম কথা শোনা যাচ্ছিল এবং ঘোষণা হওয়ার পর থেকেও কিন্তু অনেকে খুশি হয়েছেন, অনেকে আবার একটু হয়তো হতাশও হয়েছেন। আমি বুঝতে পারছি কার কথা বলছি। লাভলি আজ অরুন্ধতী হিসেবেই এবার লড়াই করবে। লাভলি আবার সেকেন্ড টাইম, এবং যেটা আমি আগেই বলেছিলাম যেদিনকে তোমার নাম ঘোষণা হয়, যেসব জল্পনা আশঙ্কা উড়িয়ে আবার লাভলি, তো সেইটা কেমন ছিল? মানে অনেকে তো তোমাকে একেবারেই মানে বোধহয় রাজ্য ছাড়াই করে ফেলেছিল নাকি? একদম একদম। তো সেটা কেমন ছিল? সেটা খুবই ভালো ছিল, কিন্তু তার আগে পর্যন্ত যদিও আমাকে এগুলো খুব একটা বিচলিত করে না, এই নানান রকম জল্পনা কল্পনা, নানান রকম মন্তব্য, কুৎসা, অপপ্রচার, কারণ একটা শ্রেণীর মানুষের স্বভাবই হলো কুৎসা করা, তাদেরকে তো আমরা আটকাতে পারবো না কখনোই। তো কিছু অসত্য কথাকে সত্য বলে চালানোর চেষ্টা এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা। তাই মানে তো কোথাও একটা হ্যামার করা হচ্ছিল বারবার হ্যাঁ, করে। অসত্য কথা না বারবার বললে সেটা টিআরপি হয়, কিন্তু সেই মিথ্যে কথাটা কখনো সত্যি হয়ে যায় না। আর তুমি হ্যামারিং করতে পারো, কিন্তু সেটাকে তুমি সত্যি করতে পারবে না, কখনো সত্য করতে পারবে না, কারণ সততার জয় হয়, এটা আমি বিশ্বাস করি। তো করেছে যাদের কাজ সেটা করা, সেটা করেছে, কিন্তু আমি এগুলোতে খুব একটা বিচলিত হই না। তার কারণ আমি খুব পজিটিভ মানুষ, আমি পজিটিভ ভাবনা চিন্তায় থাকতে ভালোবাসি। আর আমার দলের ওপর আমার ভরসা আছে, আমার বিশ্বাস আছে, আমার নেত্রীর ওপর আমার বিশ্বাস আছে, আমার শ্রদ্ধা আছে, আমার ভালোবাসা আছে। সেই জায়গা থেকে আমি এটুকুই বিশ্বাস রেখেছিলাম যে কে কোথা থেকে প্রার্থী হবে, কে লড়াই করবেন, কে করবে না, সেটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। যতক্ষণ না দল সেটা প্রকাশ করছেন, ততক্ষণ যে যাই জল্পনা কল্পনা করুক সেগুলো গুরুত্বপূর্ণ হয় না কখনোই। এটা যতক্ষণ দল ডিসিশন না জানাচ্ছেন ততক্ষণ আমার মনে হয় এগুলো নিয়ে খুব একটা বিচলিত না হয়ে নিজের কাজ করা উচিত, দলের ওপর ভরসা রেখে, বিশ্বাস রেখে, নেত্রীর দিক মানে তাকে অনুসরণ করে। আমাদের জেনারেল সেক্রেটারি আছেন অভিষেক ব্যানার্জি, তাদেরকে দেখে লড়াইয়ের ময়দানে থেকে কাজ করা উচিত। রাইট। সোনারপুর দক্ষিণ খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং 5 বছর আগে এখান থেকে যাত্রা শুরু তোমার, আবার শুরু। তো এবার কি লড়াইটা আরো কঠিন কি মনে হয়? একটা সোনারপুর দক্ষিণ আমার কাছে একটা পরিবার, কারণ 21 সাল থেকে আমি আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছি এবং এটা আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, আমার সেকেন্ড হোম এটা। তো সেই জায়গা থেকে আমি খুব প্রথমেই বলবো আমি খুব লাকি যে আমি আরো একবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছি এখানে থাকার জন্য, এইখানকার মানুষের সাথে থাকার জন্য। আর লড়াই যতই কঠিন হোক না কেন, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকি সবসময়, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা লড়তে জানি, আমরা জিততে জানি। তো যতই কঠিন হোক লড়াই, আমরা সবাই প্রস্তুত। মমতাদির ছবি মাথার উপরে নিয়ে, জোড়া ফুলের সিম্বল নিয়ে আমরা সবাই হই হই করে লড়াই করব এবং লড়াইতে জিতবো।
তো বিরোধী হিসেবে কাদের চিহ্নিত করতে যাচ্ছ, মানে না গেরুয়া, লাল, না কি, মানে কিভাবে ভাবছো যে মানে লাল তো প্রতিদ্বন্দ্বী? ধুয়ে মুছে গেছে বা পশ্চিমবাংলা থেকে। আর গেরুয়া যারা আছে তারা গত বেশ কিছু বছর ধরে যা খেলা দেখাচ্ছে বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের প্রতি যেভাবে তারা ঘৃণা দেখাচ্ছে, বাংলা ভাষার প্রতি, বাঙালিদের প্রতি, বাংলায় কথা বললে তারা যেভাবে বাঙালিদেরকে ট্রিট করতে চাইছে এবং বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করে বাংলাকে দখল করতে চাইছে, তো এটা আমার মনে হয় যে এটা বাংলা, এখানকার বাংলার মানুষের না অন্যরকম একটা সেন্টিমেন্ট আছে। যে যারা বাংলা বলতে পারে না, যারা বাংলা ভাষাকে সম্মান করতে জানে না, যারা বাংলা বোঝেই না, তারা কখনো বাঙালিদের মন জয় করতে পারে না। বাইরে থেকে এসে কখনো বাঙালিদের মন জয় করা যায় না। বাঙালিদের মন জয় করতে গেলে বাঙালিদের হৃদয়ে জায়গা করতে হয়, সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গা থেকে বাংলা বাংলার মানুষের হাতেই সুরক্ষিত আছে, বাংলার মানুষের কাছেই থাকবে। এবং যেভাবে প্ল্যানফুলি বাংলার মানুষকে এই এসআইআর এর নাম করে বৈধ ভোটারদের যেভাবে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে যাতে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে না পারে, বেছে বেছে মহিলাদেরকে বলা হয়েছে বাড়িতে আটকে রাখার জন্য, তারা যাতে ভোট দিতে আসতে না পারে, তার কারণ তারা দিদির সাথে আছে। তো এই চক্রান্ত ষড়যন্ত্র যতই করুক, আমি আবারও বললাম, সততার জয় হয়, সত্যের জয় হয়। এবং দিদি যেভাবে বাংলাকে আগলে রেখেছেন, বাংলার মানুষকে সুরক্ষিত করে রেখেছেন, বাংলা দিদির হাতেই থাকবে। বিজেপির যে দুটো মূল অভিযোগ, এক হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, আর আরেকটা হচ্ছে নারীদের নিরাপত্তা, এই দুটো ইস্যু নিয়ে তারা বারবার বলছে। তো তুমি অবশ্যই এখানেও মানে স্থানীয় ইস্যু ছাড়াও এই ইস্যুটা যারা নিয়ে আবার নারী নিরাপত্তা নিয়ে কথা বলে তারা ভুলে যায়, তারা হাতরাস ভুলে যায়, তারা উন্নাও ভুলে যায়, তারা মণিপুর ভুলে যায়, তারা আসাম ভুলে যায়, তারা আমাদের উড়িষ্যা ভুলে যায়, এগুলো ভুল, তারা গুজরাট ভুলে যায়, তারা ভুলে যায় এগুলো। আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে মেয়েরা সুরক্ষিত, এবং আমাদের শহর কলকাতা একমাত্র নিরাপদ শহর, সেটা এনসিআরবি রিপোর্ট, কিন্তু আমাদের রিপোর্ট না। যে দিদি একমাত্র এখানে একজন সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ওয়েস্ট বেঙ্গলে একটা কোথাও ঘটনা ঘটলেও তার এগেনস্টে কিন্তু তিনি তৎক্ষণাৎ স্টেপ নেন। তুমি আরজি করের ক্ষেত্রে এটা বলছো? হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমেছিলেন যে ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসির দাবিতে তিনি রাস্তায় হেঁটেছিলেন। কোন মুখ্যমন্ত্রী করেন এটা? আজকে আপনি বলুন যে ইউপিতে যখন এই ঘটনাটা হলো, হাতরাস, যখন এই ধর্ষকরা ছাড়া পেলো, তখন তাদেরকে সংবর্ধিত করা হলো ফুলের মালা দিয়ে, অর্থাৎ ধর্ষকদেরকে আড়াল করে বিজেপি। আমাদের রাজ্য একমাত্র রাজ্য, আমাদের সরকার একমাত্র সরকার যেখানে প্রশাসন কাউকে ছাড়ে না। যদি কোনো, হ্যাঁ, যে কোনো ঘটনাই দুর্ভাগ্যের, সেটা আমরা কখনো কেউ চাইবো না যে এরকম ঘটনা হোক, কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গল একমাত্র রাজ্য যেখানে মেয়েদের নিরাপত্তা আছে, মেয়েদের সুরক্ষা আছে, মেয়েদের সম্মান আছে। আর এখানে মেয়ে এবং ছেলের মধ্যে কোনো বিভেদ নেই, মেয়েদের ভয়েস আছে, মেয়েরা ভোকাল, মেয়েরা কথা বলতে পারে, মেয়েদেরকে ডমিনেট করা হয় না। বাইরের রাজ্যে যেগুলো করা হয় যে মেয়েদেরকে এরা সম্মানই করতে পারে না। আপনি দেখুন না, আজকে আমাদের একজন সিনিয়র মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কথা বলতে গেলেন, কার সঙ্গে কথা বলতে গেলেন? সিইওর সঙ্গে। তিনি তাকে বলছেন ডোন্ট শাউট, চিৎকার করছেন একজন মহিলার ওপর। একটা মহিলাকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু পর্যন্ত এরা জানে না। একজন বাঙালি মহিলা চিফ সেক্রেটারি, এমসিসি লাগু হওয়ার সাথে সাথে তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এদের যে বাঙালিদের প্রতি বিদ্বেষ, মহিলাদের প্রতি বিদ্বেষ, নারীদের প্রতি বিদ্বেষ, এগুলো বাংলায় চলে না। বাংলার মানুষ এগুলো জানে। আর বাংলায় মেয়ে ছেলে কোনো ভেদাভেদ নেই, মেয়েরা এখানে সম্মান নিয়ে বেঁচে থাকে, আত্মনির্ভরতার সঙ্গে বাঁচে, স্বনির্ভরতার সঙ্গে বাঁচে। এখানে মেয়েরা সবসময় এগিয়ে যায়, ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই। মানে দিদি চেয়েছেন যে মেয়েরা সামনের সারিতে আসুক পিছনের সারি থেকে, তবে আজকে আমরা এত মহিলারা জনপ্রতিনিধি হতে পেরেছি, আমরা মানুষের হয়ে কথা বলতে পারি, আমরা বিধানসভায় গিয়ে লড়তে পারি মানুষের জন্য, লোকসভায় গিয়ে লড়তে পারি, লোকাল পঞ্চায়েত পৌরসভা স্তরে আমাদের মহিলারা জনপ্রতিনিধিত্ব করতে পারে। সেটা কার জন্য পারে? দিদির জন্য। সব থেকে বেশি মহিলা প্রতিনিধি আমাদের রাজ্যে আছে। তাহলে আমাদের রাজ্যে যেভাবে মহিলারা সম্মান পায়, বাইরে কোনো রাজ্যে পায় না।
এই যে আরেকটা প্রশ্ন, দুর্নীতি, সেক্ষেত্রে কি বলবে? দুর্নীতির যে অভিযোগগুলো আছে, যারা দুর্নীতি নিয়ে কথা বলে তাদের রাজ্যগুলোতে দেখলে, তাদের সরকার যখন চলছে এই রাজ্যগুলোতে গেলে বোঝা যায়, বা খবরাখবর তো আসে, আবার অনেক খবর চেপেও যায়, কারণ তারা কন্ট্রোল করে মিডিয়াকে। অনেক খবর আমরা পাই না, দেখতেই পাই না, শুনতেই পাই না, শুধু বাংলায় কিছু হলে সেটাই জানা যায়, কিন্তু বাইরের রাজ্যগুলোর কোনো খবর আমাদের কাছে আসে না, আসতে দেওয়া হয় না, কারণ তারা সকালবেলা ডিকটেট করে মিডিয়াগুলোকে যে এই খবর চলবে, এই খবর চলবে না। সেটা আমরা জানতে পারি না, দেশবাসী জানতে পারে না যে কোথায় কে কি করছে। এই যে বাংলা থেকে এত এত টাকা নিয়ে যাওয়া হচ্ছে, করের টাকা, কোথায় দেওয়া হচ্ছে? বাংলার প্রকল্পের টাকাগুলো কোথায় যাচ্ছে? সেই টাকাগুলো বাংলা তো আজকে 2.5 বছর 3 বছর হয়ে গেল কোনো টাকা পায় না কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। বুঝতে পেরেছি। সেই উত্তর কে দেবে? তোমার তোমার যুক্তিগুলো আছে, ওরাও বলবে, এবং এই লড়াই তো হবেই, চলবে, এবং সেটা আলটিমেটলি 4 মে সবচেয়ে ভালো করে বোঝা যাবে। একটা যেটা প্রশ্ন, স্থানীয় ইস্যুতে, আমি নিজে সোনারপুর উত্তরের ভোটার, যদি আমি সোনারপুর উত্তর দক্ষিণ দুজোর ক্ষেত্রে আমি খুব ভালোভাবে জানি, তো সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা স্থানীয় ইস্যু বলতে, বিশেষ করে রাস্তা নিয়ে একটা অনেক চাহিদা আছে, যে রাস্তা যেন ঠিকঠাক হয়। বিশেষ করে ওয়্যার হাউস যেখানে আছে সেসব জায়গায় রাস্তা এতটা খারাপ হয়ে রয়েছে, মাঝখানে অনেক সময় অনেকে রাস্তায় শুয়েও পড়েছিল অবরোধ করতে। তো সেক্ষেত্রে কি তুমি রাস্তা নিয়ে কি একটু বিশেষ কিছু ভেবেছো? রাস্তা নিয়ে বর্তমানে আমাদের যেটা হয়েছে, যে কিছুদিন আগে থেকে না আমাদের অমৃত প্রকল্পের কাজ শুরু হয়েছিল, সেটার জন্য রাস্তা কেটে পাইপ বসাতে হয়েছে, যেখানে আমরা অমৃত প্রকল্প, আমাদের সরকারের প্রকল্প, যেখানে বাড়িতে বাড়িতে পানীয় জল দেওয়া হবে। তো সেই কারণে অনেকগুলো রাস্তা কাটতে হয়েছে পাইপ বসানোর জন্য। কিন্তু এখন হাউস কানেকশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়াতে আমাদের যেটা হচ্ছে, যে রাস্তাগুলো রেস্টোরেশন করা হচ্ছে, নতুন করে পিচ রাস্তা পিচ, ঢালাই রাস্তা ঢালাই করা হচ্ছে। সাথে পথশ্রী প্রকল্প এসছে, যেখানে প্রচুর রাস্তা শহর এলাকায়, যে রাস্তাগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। তো আমাদের বিশ্বাস যে রাস্তা নিয়ে যে ইস্যুটা ছিল, রাস্তাঘাটে যে সমস্যা ছিল, একদম সেটা সঠিক সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেভাবে, যেই গতিতে কাজ হচ্ছে, যেভাবে দ্রুত কাজ হচ্ছে, কাজ কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় রাস্তা নিয়ে, অন্তত আমি আমার বিধানসভার ক্ষেত্রে বলতে পারি, রাস্তা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মানে সেটা নিয়ে তুমি আলাদা করে নজর দেবে? একদম একদম, আমরা অত্যন্ত সবসময় আমরা মনিটরিং করছি কাজ কিভাবে চলছে, এবং যথেষ্ট দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। দপ্তরগুলো যারা কাজ করছেন যথেষ্ট দ্রুততার সঙ্গে কাজ করছে, সিনসিয়ারলি কাজ করছে। তো কাজ শেষ হয়ে গেলে আশা রাখি মানুষের এই ক্ষোভটুকু চলে যাবে। রাইট, একদম। এটা একটা যে জানতে চাইবো, লাভলি, মানে যে লাস্ট 5 বছর অনেকবার হয়েছে যে তুমি বলেছো, বা সামনেও এসছে অনেক সময়, যে মানে কাছের লোকেদের বা নিজেদের লোকেদের থেকে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছে, বা যারা তোমার সঙ্গে কাজ করছে বা যারা রয়েছে, বা ইভেন হয়তো বা দলের মধ্যেও হতে পারে। তো সেই জায়গাটা কতটা কি সমাধান করতে পেরেছো? এখন সবাই কতটা একজোট হয়ে আছে? এখন এখানে না, তৃণমূল কংগ্রেস পরিবারটা তো অনেক বড়, তো সদস্য অনেক বেশি। কখনো মান অভিমান হয় নিজেদের মধ্যে, আবার পরিবার মনে করে দিনের শেষে মান অভিমান সব মিটেও যায়। যেরকম আমাদের ফ্যামিলিতেও হয়, সেরকম এটাও তো একটা ফ্যামিলি। কখনো একা তো কোনো কাজ হয় না, ইটস এ টিম ওয়ার্ক। তো মান অভিমান হয়, আবার মিটেও যায়। কিন্তু দিনের শেষে যারা মমতাদিকে ভালোবাসে, যারা আমাদের সিম্বলকে দেখে রাজনীতি করে, যারা পতাকা কাঁধে নিয়ে যাওয়া লোক দুর্দিন থেকে, তারা কোনোদিন দূরে সরে থাকতে পারবে না। তারা, কারণ আমি কেউ নই এখানে, আমি জাস্ট মানে দিদির প্রতিনিধি, কিন্তু অ্যাকচুয়ালি তারা আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে মাথায় নিয়ে এবং জোড়াফুল চিহ্নকে সামনে রেখে। তো সবাই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়বো, কারণ লড়াইটা আমাদের সবার লড়াই। আর লড়াইটা বাংলার মানুষের হয়ে লড়াই। এটা দিদির একার লড়াই নয়, বা তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এটা হচ্ছে বাংলার মানুষের লড়াই। যেই বাংলাকে এরা অসম্মান করেছে, যেই বাংলা ভাষাকে এরা অসম্মান করেছে, যেখানে বাংলায় কথা বললে বাইরের রাজ্যে ধরে ধরে মারা হয়েছে পরিযায়ী শ্রমিকদের, তো এটা সবটাই মিলে, আর যেখানে পার্টিকুলার একটা সম্প্রদায়কে উল্লেখ করে সর্বসময় মানে তাদের প্রতি যে বিদ্বেষ, যে ঘৃণা, এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলায় তো সব ধর্মের মানুষ, সব রকমের মানুষ, সব জাতের মানুষ আমরা একসঙ্গে থাকি। এখানে জাতি ধর্ম আলাদা করে দেখা হয় না। তো এটাই তো বাংলার সম্প্রীতি সংস্কৃতি। তো এইটাই যাতে বজায় থাকে আগামী দিন, আমরা সবাই একসঙ্গে যাতে বাংলার অস্মিতাকে রক্ষা করতে পারি, এটা এই জন্যই আমাদের লড়াই। আর অবশ্যই অভিনেত্রী থেকে নেত্রী হয়েছে, আবার আমি নেত্রী নই, আমি একদম দলের কর্মী। কর্মী, আচ্ছা, ঠিক আছে। তো সেই জায়গা থেকে চিরসখার যে সখী
তার সুখী হয়ে কি বলতে চাইবে যারা উপায় রয়েছে? না, কারণ এবং অনেকদিন পর তোমাকে মানে আবার অনেকদিন ধরে দর্শক দেখছে, আবার খুশি হচ্ছিল, মাঝে একটা অভিযোগ ছিল আসছে হ্যাঁ, না কেন, হ্যাঁ, লাভলি আসছে না কেন, তারপরে বেশ কিছু মানে হ্যাঁ। 1 বছরের বেশি সময় আমি এই আবার সিরিয়ালটা আবার করলাম। সিরিয়াল করছো, আর হ্যাঁ। ও চিরসখায় আমার চরিত্রটাও ছিল প্রতিবাদী চরিত্র, যেটা আমি মনে প্রাণে খুব চরিত্রটাকে ভালোবাসতাম এবং মানুষও খুব আমাকে ভালোবাসা দিয়েছিল ওই চরিত্রটার জন্য। কিন্তু এখন মানে আনফরচুনেটলি কিছু করার নেই, এখন এখানে খুবই ব্যস্ততা এবং অনেক রকমের কাজ, এখন পুরোপুরি এখানে কনসেন্ট্রেট করতে হবে, তো সাময়িক বিরতি নিতে হবে, কিছু কি করার বলবে নেই। তোমার যারা এটাই দর্শক? বলবো যে ওখান থেকে বিরতি নিলেও আমাকে ভুলে গেলে চলবে না, ভালোবাসা আশীর্বাদটা যেন থাকে। আর বিশেষ করে সোনারপুর দক্ষিণের মানুষ যারা আছেন তারা এখন টিভিতে হয়তো আমায় দেখতে পাবে না, কিন্তু সারাক্ষণ সামনে দেখতে পাবে, তাদের বাড়ির দরজার সামনে, বাড়ির সামনের রাস্তায়, গলিতে, মেইন রোডে, সব জায়গায় দেখতে পাবে। তো সেই জায়গা থেকে তাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন, এটা যেন আমার সাথে যেরকম ছিল সেরকম থাকে, এইটুকুই বলবো, এইটুকুই আমার অনুরোধ। একদম একদম একেবারে শেষের দিকে চলে এসেছি। দুটো প্রশ্ন। যারা এই সংশয় আশঙ্কা প্রকাশ করেছিল এবং এই যে তথ্যটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে তুমি আর দাঁড়াচ্ছ না, এবং সেই সঙ্গে এই একটা যেটা খবর যে আমরা সেটাকে স্নেহ হিসেবেই ধরে নিই, যে দিদির একটা স্নেহের বকুনি বাগিয়ে চাই, তাবলি তো মনে হচ্ছে তোমাকে এখান থেকে দাঁড় করাতে পারবো না। তো মানে এই যে সব বিষয়টা, এই যে তারপরে এই ব্যাপারটা, এটা মানে যদি একটু বলো আর কি। সব থেকে বড় কথা হলো যে এই যে স্টোরিটা বানানো হয়েছে, এটাই ভীষণ মিথ্যে স্টোরি, একটা অসত্য স্টোরি, যে ধর্ণা মঞ্চে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি নাকি কান্নাকাটি করেছি, এটা সম্পূর্ণটাই মিথ্যে, সম্পূর্ণটা মিথ্যে। যদিও আমি না এটা কোনোদিন, আমি আজকে প্রথম বললাম তোমাদের মাধ্যমেই, এটা সম্পূর্ণ মিথ্যে। দিদির সঙ্গে আমার যা কথা হয়েছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কথা, এবং সেটা আমি কখনোই কোনো প্রেস মিডিয়াকে বলবো না যে কি ধরনের কথা হয়েছে বা কি কথা হয়েছে, সেটা আমার নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আর এই যে স্টোরিটা বানানো হয়েছে, মানে সবার সামনে, হ্যাঁ সবার সামনে, এগুলো সবটাই মিথ্যে, এরকম কোনো ঘটনা ঘটেনি। মানে এটা মিথ্যেটাকে জোর করে না সত্যি করার চেষ্টা করা হয়েছে, আর কিছুই না। যখন তুমি একটা মিথ্যে তুমি করছো, আরেকজন করছে, আরেকজন করছে, তারা কিন্তু কেউ বিবেচনা করছে না, তারা জাস্ট ভাসিয়ে দিচ্ছে খবরটাকে। আমার মনে হয় যে কোথাও গিয়ে একটু মানে শালীনতা থাকা উচিত, যারা লিখছে বা লিখেছে তাদের একটু রুচির পরিচয় দেওয়া উচিত, এতটা মানে নিম্ন রুচির পরিচয় না দিলেই ভালো। যে কিছু মানুষের কাজ কুৎসা করা, অপপ্রচার করা, আমরা জানি, সেটা সেটা আমরা আটকাতেও পারবো না, কারণ অভিনয়ের সুবাদে দেখেছি মানুষ কিভাবে ট্রোল করে, ট্রোলারদের কাজ ট্রোল করা। তো আমি এগুলোকে আমি দেখেছিলাম যখন, তখন আমি খুব একটা বিচলিত হইনি। অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছে, অনেক যারা আমায় ভালোবাসে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভালো চায়, তারা অত্যন্ত বিভ্রান্ত হয়েছে, তারা অত্যন্ত দুঃখ কষ্ট পেয়েছে, তারা আমাকে বারবার ফোন করেছে যে কি হচ্ছে, এটা কি দেখছি। ইভেন আমার পরিবারের লোকও যখন দেখছে বিভিন্ন ভাবে, এখন তো সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ না, একটা মিথ্যে কথাকে 5 সেকেন্ডও লাগবে না মানুষের কাছে পৌঁছে দিতে, কিন্তু মানুষ সেটা জানবে না বা বুঝবে না যে সেটা কতটা তার সত্যতা আছে। তো এই জন্যই আমার একটা অনুরোধ এই সমস্ত মানুষের কাছে, যে এতটা অসত্য কথা মানুষের মধ্যে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, যদি তার না কোনো রকম প্রমাণ আপনার কাছে থাকে। একদম। আর একেবারেই এই সূত্র ধরে আরেকটা প্রশ্ন, যে এই মানে এই এলাকা বলবো না, বাইরে একটা অদ্ভুত, আমার মানে আমার কেন যেহেতু যেহেতু এই এরিয়ায় থাকি, যে মানে এটাও একটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে হ্যাঁ ওকে প্রার্থী করা হবে না, কারণ দক্ষিণে খুব একটা কাজ হয়নি সোনারপুর দক্ষিণে, এবং তুমি হয়তো শুনেছো ঠিক আগে আগে মানে জাস্ট 2-3 মাস আগে এরকম একটা ধুয়ো ওঠার একটা চেষ্টা হয়েছিল এই অঞ্চল জুড়ে, কিন্তু ফাইনালি সেই তোমাকে প্রার্থী করা হয়েছে। তো কি বলতে চাইবে? আমি 5 বছরে কি কাজ করেছি আর কি কাজ করিনি সেটা সোনারপুর দক্ষিণের মানুষ সব থেকে ভালো বলতে পারবে। আর আমি 5 বছরে কি কি কাজ করেছি তার একটা রিপোর্ট কার্ড আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেব, ওয়ার্ড ওয়াইজ এবং পঞ্চায়েত ওয়াইজ, একদম তাই। আমাকে তো আমার দিক থেকে মানুষকে জানাতে হবে, যদিও মানুষ জানেন, তবু আমি আমার দায়িত্ব তাদেরকে জানানো যে আমি কি কি কাজ করেছি, সেন্ট্রালি কি কাজ হয়েছে, আর পার্টিকুলার সেই ওয়ার্ড বা সেই পঞ্চায়েতে কি কাজ হয়েছে, সেটা আমি আমার রিপোর্ট কার্ড আমি দেব মানুষকে। এবং বাকিটা আমার মনে হয় যে ফলাফল সব থেকে ভালো বলতে পারবে, যেটার জন্য আমরা সবাই আশাবাদী এবং অপেক্ষা করছি, যে আমি কাজ করেছি কি করিনি সেটা, সেই প্রমাণটা, ফলাফল। চৌঠা মে নিয়ে তোমার কতটা তুমি আশাবাদী? আমি আশাবাদী তো 100% আশাবাদী, আমি আত্মবিশ্বাসী। কারণ আমি আত্মবিশ্বাসী তার প্রধান কারণ হচ্ছে একটাই,
যে আমি মমতাদির প্রতিনিধি, মমতাদির সৈনিক। যেই সরকার, যেই দল সবসময় মানুষের জন্য কাজ করেছে, মানুষের উন্নয়ন করেছে, মানুষের কথা ভেবেছে, তো সেই জায়গা থেকে আমি আশাবাদী যে মানুষ উন্নয়নের পক্ষে থাকবে, মানুষ উন্নয়নের সাথে থাকবে, মানুষ দিদির সাথে থাকবে। আর দিদির সাথে থাকবে মানে দিদির প্রতিনিধি হিসেবে আমাকে তারা আশীর্বাদ দেবে, যাতে এই সিট আমরা জয়ী হতে পারি এবং দিদিকে এই সিটটা আমরা উপহার দিতে পারি। একদম, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি যেটুকু জানলাম যে ঠিক 5 বছর আগে যে বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে তুমি যাত্রা শুরু করেছিল, হ্যাঁ এবারও ঠিক সেই হ্যাঁ আহ, সেই রাস্তা ধরে হাঁটছো, মানে কোথাও একটা সংস্কার কাজ করে যে একই না না, রকম আমি ভাবে। খুবই হ্যাঁ, এই হ্যাঁ, মানে পুজো ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী মানুষ আমি খুবই। আমি সবকিছুতেই আহ, ঈশ্বরকে স্মরণ করে যে কোনো কাজ আমি করার আগে আমি ঈশ্বরকে স্মরণ করে করি, এবং একমাত্র আমি ঈশ্বরের উপর ভরসা রাখি। আর আমি যেটা ভয় পাই সেটা আমার কর্মকে আমি খুব ভয় পাই। আমি আর কাউকে ভয় পাই না। যে আমি মনে করি যে আমার কর্ম কিন্তু আমাকে সব হিসেব বুঝিয়ে দিয়ে যাবে, তো সেইটা আমি খুব ভয় পাই। আর বাকিটা আমি মনে করি যে যদি উদ্দেশ্য সৎ থাকে, যদি তোমার কাজের মধ্যে নিষ্ঠা থাকে, সততা থাকে, তাহলে ঈশ্বরও সঠিক বিচার করেন।